আজকের এই মুভিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাণ্ডব নিয়ে সাজানো। তবে এই মুভিতে রয়েছে অনেক দৃশ্যপট, রয়েছে প্রচুর ইমোশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ঠিক কতটা ছিল তা কেবল আন্দাজি না, অনুভব করব এই গল্পের দুই প্রধান চরিত্রের মধ্য দিয়ে। একজন খাঁটি দেশপ্রেমিক জাপানিজ থেকে কোরিয়ান হয়ে ওঠার পেছনের দুধর্ষক কাহিনী, অন্যদিকে একজন নিম্ন শ্রেণীর কোরিয়ানের স্বপ্নের সাথে লড়াইয়ের কাহিনী। এরই মাঝে রয়েছে দেশ অন্যদের হাতে চলে গেলে নিজ দেশের মানুষেরা কিভাবে নির্যাতিত নিপীড়িত হয় তার কাহিনী। এসব কিছু মিলিয়েই এমন এক অসাধারণ ইমোশনাল গল্প নিয়ে আমাদের আজকের মুভি মাই ওয়ে। 1928 কোরিয়ার সিউল শহর। তখন জাপানিজরা কোরিয়া দখল করে নিয়েছে। জাপানিজরাই তখন কোরিয়া শাসন করত। তাৎসুও নামক এক ছেলের পরিবার আসে কোরিয়াতে। তারা জাপানিজ ছিল, মূলত এখানে সে তার দাদার কাছে এসেছে। তার দাদা জাপানের আর্মির এক উচ্চ পদবিশিষ্ট কর্মকর্তা। তার দাদাসহ আরও অনেকেই তাদের রিসিভ করার জন্য অপেক্ষা করছিল। তাৎসুও গাড়িতে বসে দেখতে পায় একটি ছেলে তাদের গাড়ির সাথে রেস করছে। এর নাম কিম জুন সিং। সে খুব ভালো দৌড়ায়, বলতে পারেন দৌড়ানো তার স্বপ্ন। গাড়ি পৌঁছানোর আগেই কিম পৌঁছে যায়। সে তার বাবাকে গিয়ে বলে সে গাড়ির থেকেও দ্রুত চলতে পারে। এখানে তার বাবা তাৎসুওর দাদার ফার্মে কাজ করে, অর্থাৎ কিম এরা ছিল তাদের কর্মচারী। তাৎসুও গাড়ি থেকে নেমেই কিমকে বলে, পারলে আমার সাথে রেস করো তো দেখি। এখান থেকেই বোঝা যায় তাৎসুও উচ্চ বংশীয় হওয়ায় তার মধ্যে একটু অহংকার রয়েছে। এরপর তাদের মধ্যে রেস শুরু হয়। এভাবে তাদের ছোটবেলাকার রেসের মধ্য দিয়ে বড়বেলায় নিয়ে আসা হয়। বোঝানো হয় তারা এভাবেই একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে ছোট বড় অনেক ম্যাচে অংশ নিয়েছে। কখনো কিম জিতত, কখনো আবার তাৎসুও। এভাবে একবার এক ম্যাচে তাৎসুও কিমকে হারিয়ে জিতে যায়। সেই খুশিতে তার পরিবার বেশ বড়সড় একটা পার্টির আয়োজন করে। সেখানে তাৎসুওকে গিফট দেওয়ার জন্য একজন ব্যক্তি কিমের বাবার কাছে আসে। কিমের বাবা তাৎসুওকে গিফটটা দিলে সে যখন খুলে তখন তার দাদা লক্ষ্য করে এটা আসলে একটা বোমা। তখন সে সবার জীবন বাঁচানোর জন্য নিজে বোমাটা নিয়ে ব্লাস্ট করে। এতে করে তাৎসুওর দাদা সেখানেই মারা যায়। তাৎসুও খুব কষ্ট পায়। সে তার দাদাকে খুব ভালোবাসত এবং কিমের বাবাকে তার দাদার মৃত্যুর জন্য দায়ী করে পুলিশের কাছে ধরিয়ে দেয়। যেহেতু গিফটটা কিমের বাবার মাধ্যম হয়ে এসেছিল, তাই তাৎসুও মনে করে কিমের বাবাই তার দাদাকে মেরেছে। এরপর তাৎসুও কিমকে বলে সে যদি আরেকবার এদিকে এসেছে তাহলে তাকে সে মেরে ফেলবে, অর্থাৎ কিমদেরকে এখন তাদের বাড়ি ছেড়ে যেতে হবে। তখনকার সময় যেহেতু জাপানিজরা কোরিয়া শাসন করত, তাই তারা কোরিয়ার মানুষদেরকে গোলাম বানিয়ে রাখত। তাদের কোনো ন্যায়ের অধিকার ছিল না। এরপর কিম তার বাবাকে নিয়ে অন্য কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সে এক ম্যারাথন বিজয়ী দৌড়বিদের নামে উল্লাস করতে দেখতে পায়। তারও খুব ইচ্ছা জাগে কোরিয়ার হয়ে সেও একদিন এমন গোল্ড মেডেল জিতে সুনাম কামাবে। কিন্তু নিপীড়িত মানুষদের ভাগ্য কখনো তাদের সায় দেয় না। কিম কষ্টভরা মন নিয়ে ছুটতে থাকে। এভাবে চলে আসে 1938 সাল। কিম এখন অনেক বড় হয়ে গেছে। সে কোরিয়ার রিক্সা চালানোর কাজ করে। ওই দিনের পর থেকে কিম আর কখনোই দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়নি। পরিবার চালানোর জন্য তাকে এখন কাজ করতে হয়। এই সময় তার রিকশায় যে ব্যক্তিটি বসা ছিল সে তার পায়ে বালু বাঁধা ব্যাগ দেখে বুঝতে পারে যে সেও একজন রানার। আসলে লোকটি ছিল সেই সময়কার সেই ম্যারাথন বিজয়ী। সে কিমকে বলে কিম যদি 30 মিনিটের মধ্যে তাকে তার গন্তব্যে পৌঁছে দিতে পারে তাহলে সে কিমকে দ্বিগুণ টাকা বাড়িয়ে দেবে। কিমও তখন তার প্রতিভা কাজে লাগিয়ে তাকে ওই সময়ের মধ্যেই পৌঁছে দেয়। লোকটি অনেক খুশি হয়ে তাকে তার পাওনা দিয়ে চলে আসে অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের একটি মিটিংয়ে। এখানে দেখা যায় তাৎসুও মিটিংটি করছে। সে এখন অনেক বড় রানার হয়ে গেছে। জানা যায় ওই সময় যে ব্যক্তিটি মেডেল জিতেছিল তাকে জাপানের করে দেখানো হয়, কিন্তু সে জাপানের পতাকা না উঠিয়ে নিজ দেশ কোরিয়ার পতাকা উঠায়। ফলে জাপানিজরা মারাত্মক রেগে সকল কোরিয়ার উপর ম্যারাথন নিষিদ্ধ করে দেয়। অর্থাৎ কিম চাইলেও আর কোরিয়ার হয়ে কখনোই ম্যারাথনে অংশ নিতে পারবে না। এমন সময় সেই ব্যক্তিটি সেখানে এসে উপস্থিত হয় এবং বলতে থাকে, তোমরা হয়তো কোরিয়ান রানারদের ভয় করো, কেননা সে সময় কোরিয়া জিতেছিল আর এখনও এমন একজন আছে যে তোমাকে হারাতে পারে। সকল সাংবাদিকরা তখন তার নাম জানতে চায়। এমন সময় কিমও সেখানে এসে পড়লে লোকটি বলে, এই কিম চাইলেই তোমাকে হারাতে পারে। তাৎসুও তো ছোট থেকেই একটু অহংকারী, আর যখন শুনল যে সামান্য রিক্সা চালক হারাবে তাকে, তখন সে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিয়ে কিমকে ম্যারাথনে অংশ নেবার সুযোগ করে দেয়। কিম, তার বাবা আর তার ছোট বোন মিলেই তাদের পরিবার
এর বাইরে তার আপন বলতে আছে এক বন্ধু নাম জং ডে। সে আবার তার ছোট বোনকে ভালোবাসে। এরপর সেই রেসের দিন চলে আসে। শুরু থেকেই তাৎসুও সবার থেকেই অনেক বেশি এগিয়ে থাকে। এদিকে কিম অনেক পেছনে। কিমকে তার পরিবার দেখতে না পেয়ে আশাহত হয়। তখনই দেখা যায় কিম সবাইকে ওভারটেক করে তাৎসুওর কাছাকাছি চলে এসেছে। তখন তাদেরই এক প্লেয়ার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেবার চেষ্টা করে, কিন্তু কিম পড়ে না গিয়ে বরং সেই প্লেয়ারটাকে টপকে যায়। তখন প্লেয়ারটা নিজের ফাঁদে নিজেই পড়ে যায়। কিম তাৎসুওকে পেছনে ফেলে জিতে যায়। এই আনন্দে সব কোরিয়ানরা কিমের নামে উল্লাস করে। তবে তাদের এই আনন্দে পানি ঢেলে দেয় যখন বিজয়ী হিসেবে তাৎসুওর নাম উঠে আসে। পুরো কোরিয়া দেখেছে, জাপানিজরা দেখেছে বিজয় কিমের জন্য, কিন্তু ক্ষমতার প্রভাবে কোরিয়াকে ছোট করে রাখার জন্য তারা তাৎসুওর নামে ঘোষণা করে। আর কিম অন্য প্লেয়ারকে ধাক্কা দেওয়ার জন্য তাকে ডিসকোয়ালিফাই করে। তাৎসুও অনেক অবাক হয়, কিন্তু সে তার ইগোর কাছে জেতার জন্য চুপ করে থাকে। তবে কোরিয়ার জনগণ এতে অনেক ক্ষেপে যায়। সেখানে মারামারি শুরু হয়। এরপর তাদের কোর্টে ওঠানো হলে শাস্তিস্বরূপ যারা যারা এই মারামারি করেছিল তাদের সকলকে জাপানিজদের সৈন্য হিসেবে যুদ্ধের জন্য পাঠায়। ভাবুন একবার, যারা আপনার দেশকে দখল করে নিয়েছে, দেশের মানুষের উপর অন্যায় জুলুম করছে, এখন তাদের হয়েই যুদ্ধে লড়তে হবে। এরপর পরই দেখা যায় তারা যুদ্ধের জন্য একটা গাড়িতে করে রওনা হয়েছে। তবে এর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। জার্মানিরা পুরো ইউরোপ আর জাপানিরা পুরো এশিয়া দখলে উন্মাদ হয়ে আছে। সে সময় জাপানিরা চায়না দখল করার জন্য মঙ্গোলিয়া বর্ডারে যুদ্ধ শুরু করে দেয়। যুদ্ধের সে কি করুণ দৃশ্য! এখানে কিমের টিমেরাও আছে, কিন্তু তারা এই যুদ্ধের ভয়াবহতা দেখে পালিয়ে আসে। তখনই সেখানে অদৃশ্য আক্রমণ শুরু হয়। মানে হচ্ছে কেউ একজন স্নাইপার দিয়ে তাদের শেষ করছে। কিন্তু এটা কোন দিক থেকে আসছে, কে করছে বোঝা যাচ্ছে না। তখন কিম তার বন্ধুদের বলে তারা যাতে গোলাগুলি করে সেই অদৃশ্য লোককে তাদের দিকে ঘোরাতে পারে। ততক্ষণে কিম তাকে খুঁজে পেয়ে যায়। কিমের সাথে এই স্নাইপার লোকটির হাতাহাতি হলে এক পর্যায়ে কিম লোকটিকে কাবু করে ফেলে। এরপর মাস্কটা খুলতেই কিম অবাক হয়ে যায়, কারণ এটি কোনো ছেলে মানুষ নয়, বরং একজন মেয়ে স্নাইপার। টিম কমান্ডার মেয়েটিকে ধরে এনে মারাত্মক টর্চার করে তার পরিচয় জানার জন্য। তখন জানা যায় মেয়েটি মঙ্গোলিয়ার বাসিন্দা। জাপানিজরা তার বাবার সামনে তার মাকে আর তাকে রেপ করে, যারই দরুন সে জীবনের মায়া ত্যাগ করে নেমে পড়ে জাপানিজদের শেষ করতে। এরপর তাকে মাটির নিচে এক শেলে বন্দি রাখা হয়। কিমের মেয়েটির জন্য খুব খারাপ লাগে। আসলে মেয়েটি চাইনিজ, কিন্তু সে তার আসল পরিচয় বলে না, তার দেশের উপর আক্রমণের ভয়ে। কিম মেয়েটির কাছ থেকে কেড়ে নেয়া তার পরিবারের একটি ছবি মেয়েটির কাছে দিয়ে আসে। মেয়েটি তাকে চাইনিজ ভাষায় ধন্যবাদ জানায়, কিন্তু কিম সেটা বুঝতে পারে না, তাই সে শব্দটুকু মুখস্থ করে নেয়। তারপর দেখা যায় কিম এত সব ঝামেলার মাঝেও নিজের ম্যারাথন চ্যাম্পিয়ন হবার স্বপ্নটা লালন করে যাচ্ছে। সবাই যখন ঘুমিয়াচ্ছন্ন তখন সে পুরো খালি বেড়াকে দৌড়ে যাচ্ছে। সে এখনও ভাবে কোনো একদিন নিজের স্বাধীন দেশের জন্য মেডেল নিয়ে আসবে। পরদিন সকালে খুব বড় মাপের একজন কমান্ডার আসবে শুনে সবাই তাকে রিসিভ করতে প্রস্তুত। তখন দেখা যায় সেই বড় কমান্ডার আসলে তাৎসুও। তাৎসুও সব ছেড়ে নিজের দেশের জন্য যুদ্ধে চলে আসে, অর্থাৎ সে আর্মিতে জয়েন করে। সে এখানে এসেই এখানকার বর্তমান কমান্ডারকে শাস্তি দেয়, কারণ সে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছিল আর যুদ্ধে ভীতুর কোনো জায়গা নেই, তাই তাকে শাস্তিস্বরূপ আত্মহন করতে হবে। বেচারি সেদিন পালিয়েছিল সৈন্যদের জীবন বাঁচানোর জন্য, কেননা তারা প্রশিক্ষণপ্রাপ্ত ছিল না এবং তাদের কাছে অত ভারী অস্ত্রও ছিল না, কিন্তু তাকে আজ জীবন দিতে হচ্ছে। কমান্ডার নিজের হাতে নিজেকে শেষ করে দেবার পরও তাৎসুও তার মাথা আলাদা করে ফেলে। এটা দেখে সবাই বুঝতে পারছে তাৎসুও কতটা বর্বর হতে এখানে এসেছে। এরপর তাৎসুও জানায় সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া চাইনিজদের সাথে মিলে একসাথে জাপানিজদের আক্রমণ করতে আসবে। তাই তার 50 জনের একটি সুইসাইড টিম লাগবে, যারা বোম ক্যারি করবে এবং রাশিয়ার যুদ্ধ ট্যাঙ্কগুলোর নিচে গিয়ে ব্লাস্ট করবে। এতে তারাও মারা পড়বে। তার মানে নিজেদের জীবন বিলিয়ে হলেও দেশের জন্য যুদ্ধ করতে হবে। আর এই কাজের জন্য সে বাছাই করে সেই কোরিয়ানদের যারা এখানে শাস্তি পেয়ে এসেছিল। বুঝতে পারছেন ব্যাপারটা? তাৎসুওর তো আগে থেকেই কিমের ওপর ক্ষোভ, এখন তো পেয়েছে সুযোগ, তাই যত যাই হয় সব দোষ কিমদের উপর গিয়ে ফালায়। তাৎসুও তাদের সবাইকে নদীর উপর একটি ব্রিজ করতে বলে, যেখান থেকে সে তার বহন নিয়ে আগেই রাশিয়ার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। এক রাতে তাৎসুও দেখতে পায় কিম খালি বেড়াকে দৌড়ে বেড়াচ্ছে। সে হিংসায় ফেটে পড়ে, তার মেজাজের টেম্পারেচার বেড়ে যায়। তখন সে সকল কোরিয়ানদের নিজস্ব জিনিসগুলো তুলে নিয়ে যেতে থাকে। এই সময় কিমের জুতা জোড়াও নিয়ে নেয়।
তবে কিম এতে বাধা দিয়ে বলে, সব নিয়ে যাও, শুধু এই জুতা জোড়া রেখে যাও, এটা আমার স্বপ্ন। কিন্তু তাৎসু কোনো কথা শোনে না, সে সব জিনিসগুলোর সাথে জুতা জোড়াও পুড়িয়ে ফেলে। একটা মানুষ কতটা নিষ্ঠুর হলে তার কাছে কোনো কিছুরই দাম থাকে না, তাৎসু তার প্রমাণ। সেই দিন ফাইনালি সে ঠিক করে কোরিয়ানরাই সেই সুইসাইড টিমের অংশ হবে। এটা শুনে কিম তৎক্ষণাৎ না করে দেয়। কিম জানায় তাদের এখানে টিম হিসেবে কাজ করতে জোর করা হয়েছে, তারা এখানে স্বেচ্ছায় আসেনি, সুতরাং তারা এই কাজ করতে পারবে না। কমান্ডারের মুখের উপর কথা বলায় তাৎসুও কিমকে অনেক মারে। এরপর তাকেও সেই মেয়েটির সেলে বন্দি করা হয়। আগামীকাল তাদের দুজনকেই মেরে ফেলা হবে। তবে শেষ রাতের দিকে কিমের 3 বন্ধু এসে তাদেরকে উদ্ধার করে। তাদের প্ল্যান, তারা সকাল হবার আগেই বর্ডার পার হয়ে নিজ দেশে যাবে। এখানে কিম মেয়েটিকেও সাথে নেয়। তারা প্রাণপণে ছুটতে ছুটতে নদীর কাছে এসে পৌঁছালে কিম দেখতে পায় রাশিয়া অনেক বড় বড় ট্যাঙ্ক নিয়ে বিশাল বাহিনী তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে কিম দ্বিধায় পড়ে যায়। সে কি করবে, পালাবে নাকি তার বন্ধুকে বাঁচাতে যাবে? তাৎসুও কিমকে শত্রু মনে করলেও কিম সবসময় তাৎসুওকে বন্ধুর মতো দেখত। আর তাছাড়া কিম ছিল অনেক সহৃদয়বান ব্যক্তি। এরপর সে সিদ্ধান্ত নিয়েই ফেলে। এমন সময় তার বন্ধুরা তাকে বলে, যে তোকে মারতে চায় তুই তাকে বাঁচানোর চিন্তা করছিস? কিন্তু কিম তাদেরকে নৌকায় তুলে দিয়ে সে আবার ব্যারাকের দিকে ছুটতে থাকে। তবে রাশিয়ার এক মনিটরিং বিমান কিমকে দেখতে পেয়ে গুলি ছুটতে থাকে। কিমের দ্রুত গতির জন্য গুলি গায়ে লাগে না। তারপরও কতটা রিস্ক একবার কল্পনা করুন। কিন্তু শেষমেশ কিমের হাতের পাশ দিয়ে একটা বুলেট ঘেঁষে গেলে কিম লুটিয়ে পড়ে। তখনই কিম সহ আমাদের সকলকে অবাক করে দিয়ে সেই চাইনিজ মেয়েটি বন্দুক নিয়ে দৌড়ে আসে কিমকে বাঁচানোর জন্য। এরপর সে তার দক্ষতা দিয়ে বিমানটিকে এক শুটেই জ্বালিয়ে দেয়। কিন্তু বিমান থেকে ছোড়া বুলেট তাকে ঝাঁঝরা করে দেয়। এই সিনটা যে কতটা ইমোশনাল ছিল বলে বোঝানোর মতো না। শুধুমাত্র এক রাতের পরিচয়ে নিজের জীবন দিয়ে কিমকে বাঁচাতে এসেছে। এরপর কিম সেখান থেকে ছুটে ব্যারাকে আসে। এসে দেখে তারা যুদ্ধের জন্য অলরেডি বের হয়ে গেছে। কিম তাদের বারবার বলতে থাকে, আক্রমণ হতে যাচ্ছে, সবাই যেন পিছু হটে। এখানে তাৎসু কিমকে দেখতে পেয়ে তার মাথা গরম হয়ে যায় যে এই বেটা আমাদের আগে এখানে কি করছে। মানে কিম আর মেয়েটিকে তো আজকে মেরে ফেলার কথা, তাই তাদের বন্দি করে রেখেছিল। কিন্তু কিম তো মুক্ত, তাই দেখা মাত্রই তাৎসু কিমের উপর গুলি করতেই যাবে আর দেখে বিশাল বাহিনী নিয়ে রাশিয়া ইতিমধ্যে তাদের ব্যারাকে চলে এসেছে। জাপানিরা তো একদমই প্রস্তুত ছিল না এত বড় যুদ্ধের জন্য। তারা তো কেবল রওনা হয়েছিল, আর রাশিয়া তো যেন একেবারে সেজেগুজে চলে এসেছে। শুরু হয় বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ। রাশিয়ারা তাদের ট্যাঙ্ক থেকে অনবরত গুলি ছুড়ছে, আর গুলিতে জাপানিজ সৈন্যরা ছিটকে ছুটকে পড়ছে। তাৎসুওর প্ল্যান মতো অনেকেই বোম নিয়ে রাশিয়ার ট্যাঙ্ক উড়িয়ে দিচ্ছে। তবুও এত বড় রাশিয়ান বাহিনীর সাথে জাপানিজরা পেরে উঠছে না। ততক্ষণে যুদ্ধের ভয়াবহতায় যারা যুদ্ধ থেকে পালানোর চেষ্টা করছিল তাদের তাৎসু গুলি করে মারছে। তার কাছে যুদ্ধ থেকে পালানোর কোনো অধিকার নেই। জীবন দিয়ে হলেও যুদ্ধের মাঠেই থাকতে হবে। শেষে আর না পেরে নিজেই যখন বোমা নিয়ে ট্যাঙ্কের দিকে এগিয়ে যাচ্ছিল তখন কিম তাকে মারতে থাকে। তাদের মধ্যে মারামারি শুরু হলে রাশিয়ানদের এক বোমা হামলায় দুজনেই উড়ে যায়। এই সময়টাতে আমি ভেবেছিলাম সিনেমা শেষ, কিন্তু পরে দেখি ইন্টারভাল। যাই হোক, এরপর দেখা যায় যুদ্ধে যে সকল জাপানিজ সৈন্যরা বেঁচে ছিল তাদেরকে রাশিয়ানরা বন্দি করে তাদের দেশে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এতদিন যেমন কিমের উপর এবং কোরিয়ানদের উপর জাপানিজ তাৎসুও প্রভাব বিস্তার করেছে আর কোরিয়ানদের হুকুমের দাস বানিয়ে রেখেছে, এখন ঠিক তেমনইভাবে তাৎসুও সহ বাকি জাপানিজ এবং কিম সহ বাকি কোরিয়ানদের রাশিয়ানরা দাস বানিয়ে রাখবে। তীব্র কনকনে বরফ পড়া শীতের মধ্যে এনে তাদের দাঁড় করানো হয়। এখানে রাশিয়ার লিডার তাদের গ্রুপের লিডার তাৎসুওকে ডেকে বলে সে যেন জাপানিজদের পতাকা মারিয়ে রাশিয়ার পতাকা উত্তোলন করে তাদের বশতা স্বীকার করার জন্য। কিন্তু তাৎসুও জীবন দেবে, তাও এ কাজ করবে না, কেননা সে তার নিজের দেশকে অনেক ভালোবাসে। তাই তখন তাৎসুও তাদের পতাকা হাতে নিয়ে ভাষণ দিতে থাকলে লিডারের আদেশে তাকে আধমরা করে কনকনে শীতের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। এরপর তাদেরকে কর্মস্থলে পাঠালে কিম হঠাৎ তার সেই বন্ধুদের খুঁজে পায় যাদের সে নৌকায় তুলে দিয়েছিল। তারা একে অপরকে দেখে খুশিতে জড়িয়ে ধরে। এমন সময় একজন ভাষণ দিতে থাকলে কিম দেখে এটা তার সেই কাছের বন্ধু জাং ডে। সে এখন এখানকার চিফ কমান্ডার হয়ে গেছে। আসলে জাং ডে যখন এখানে আসে তখন রাশিয়ানদের প্রতি তার কৃতজ্ঞতা দেখে লিডার তাকে কমান্ডার বানিয়ে দেয় এবং তার নামও পাল্টে রাখে অ্যান্থনি। তো অ্যান্থনি কিমকে দেখতে পেয়ে বলে, বন্ধু চিন্তা নেই, এখানে তোর আর কোনো সমস্যা হবে না, তোর বন্ধুই এখানে শাসন করে।
কিমের এসব দেখে ভালোই লাগে। রাতে তাৎসুওকে ব্যারাকে পাঠানো হলে তার সৈন্যরা তার এই মর্মর অবস্থা দেখে অ্যান্থনির কাছে তার জীবন বাঁচানোর জন্য আকুতি করতে থাকে। তখন অ্যান্থনিও অনুমতি দিয়ে দেয়। সৈন্যরা তাৎসুওকে বাঁচিয়ে তোলে। তাৎসুও সুস্থ হয়েই তার প্রভাব দেখাতে শুরু করে। সে ভুলে গিয়েছিল যে এটা আর তার ব্যারাক নয়। সবাইকে দাঁড়াতে বললে সবাই দাঁড়ায়, কিন্তু কিম তাৎসুর কথা না শুনলে তাৎসুও কিমকে বলে তার কথা মতো কাজ করতে। কিন্তু কিম সোজা জানিয়ে দেয় সে এখন আর তার আন্ডারে নেই, সুতরাং তার কথা রাখার কোনো প্রশ্নই আসে না। তাৎসুও এই কথা শুনে প্রচণ্ড রেগে গেলে কিমের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মধ্যে মারামারি লেগে যায়। এই ঘটনা আবার লিডার জানতে পেরে তাদেরকে ধরে নিয়ে আসে এবং জানায় তাদের যদি এতই একে অপরের প্রতি ক্ষোভ থাকে তাহলে দেখি কে কাকে ঘায়াল করতে পারে। এই নাও বলে সে একটা ছুরি ফেলে দেয়। তাৎসুও হিংস্র জানোয়ারের মতো সেই ছুরিটি তুলতে যায়, কিন্তু কিম এটা কিছুতেই চাচ্ছিল না যে তাদের মধ্যে এমন প্রাণহানি হোক। তাৎসুও কিমের ওপর ঝাঁপিয়ে পড়লে কিম শুধু নিজেকে বাঁচাতে থাকে, পাল্টা কোনো অ্যাটাক করে না। কিন্তু একটা পর্যায়ে তাৎসুও যখন কিমকে মেরেই ফেলবে তখন কিম পাল্টা অ্যাটাক করে। এর ফলে কিম তাৎসুওকে মারার জন্য উদ্যত হয়, কিন্তু দেখা যায় কিম তাৎসুওকে আর মারে না। এই ঘটনায় তাৎসুও খুব অবাক হয় যে সে সুযোগ থাকা সত্ত্বেও কিম তাকে মারেনি, কেননা কিম এমনটা কখনোই চায় না। সে আরও একবার নিজের উদারতা দেখালো। রাশিয়ার গোলাম হয়ে এভাবে তাদের দিনকাল কাটতে থাকে। এখানে একটা নিয়ম ছিল, যেহেতু এখানে সবাই কাজ করে তাই কেউ রোগে আক্রান্ত হতে পারতো না, হলেই তাকে পুড়িয়ে মেরে ফেলা হতো। মানে জীবনের কোনো দামই নেই এখানে। তো ডেইলি চেক করা হতো কেউ কোনো রোগে আক্রান্ত হয়েছে কিনা। দেখা যায় কিমেরই এক বন্ধু ফ্রস্ট বাইটে আক্রান্ত হয়, তখন তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়। এদিকে আবার আরেক বন্ধু ক্ষুধায় খাবার চুরি করে। এটা জানতে পেরে লিডার অ্যান্থনিকে আদেশ দেয় তাকে ধরে আনার জন্য। অ্যান্থনি তাকে খুঁজেও পায়। অ্যান্থনি বলতে থাকে, এই কাজ কেন করলি? এখন এর শাস্তি তোকে ভোগ করতেই হবে, নইলে আমার প্রাণ যাবে। তুই জানিস না এখানকার নিয়ম? এখন তোকে আমি কি করব বল? তুই শীঘ্রই পালিয়ে যা। কিন্তু ততক্ষণে রাশিয়ানরা এখানে চলে আসে, তাই কোনো উপায় না দেখে নিজের জীবনের জন্য বন্ধুকে এদের হাতে তুলে দেয়। এখানে ফাঁসি হয়। এই ফাঁসিতে অ্যান্থনিও খুব কষ্ট পায়, কিন্তু কিচ্ছু করার নেই। নিজের জীবনের কাছে যে সবই তুচ্ছ। পরদিন কাজ করার সময় এক জাপানিজ ভুল করলে তাকে শাস্তিস্বরূপ মারতে গিয়ে মেরেই ফেলে। এটা দেখে তাৎসুও খুব ক্ষেপে যায় এবং সে গিয়ে অ্যান্থনিকে মারতে থাকে। এটা দেখে বাকি কিছু জাপানিজরাও অ্যান্থনিকে মারতে আসে। এগুলো কিম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। যখন দেখলো পরিস্থিতি বেসামাল, তখন সে থামাতে গিয়ে নিজেও মারামারিতে জড়িয়ে পড়ল। এই ঘটনার জন্য মানে অ্যান্থনি এখানে বেশ ভালো পর্যায়ে আছে। তার গায়ে হাত তোলার জন্য যারা যারা হাত তুলেছে তাদের সবাইকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় রাশিয়ান লিডার। এভাবে এক দফা লোককে গুলি করে মেরে ফেলে। পরবর্তী দফায় কিম ও তাৎসুও ছিল। এখানেও অ্যান্থনি তার এত কাছের বন্ধুকে বাঁচাতে কিচ্ছু বলে না। তাদের বন্দুকের সামনে দাঁড় করানো হয়। তারাও নিজেদের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে, মারতেই যাবে। এমন সময় গাড়িতে করে এক কমান্ডার এসে জানায় জার্মানি রাশিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। তখন তাদের এক গাড়ি থেকে সোভিয়েতের যুদ্ধের পোশাক ছোড়া হয় আর তাদের যুদ্ধের জন্য তৈরি হতে বলে। অ্যান্থনি দ্রুত সেই পোশাক পরে নেয়, আর যারা যারা এই প্রস্তাবে বিলম্ব করছিল তাদের সেখানেই গুলি করে মারা হচ্ছিল। তখন অ্যান্থনি লিডারের কাছে অনুরোধ করে, আমার বন্ধুদের আরেকটা সুযোগ দিন যাতে ওরা যুদ্ধে অংশ নিতে পারে। লিডারও ছেড়ে দেয়। তাৎসুও আর কিমকে রাশিয়ার পোশাক পরে নিতে বলে। কেমন একটা পরিস্থিতি! তারা এক দেশের নাগরিক হয়ে এখন কত দেশের পোশাক গায়ে জড়াচ্ছে, কিন্তু কিছু করার নেই, তারা পোশাক পরে নেয়। তাদেরকে নিয়ে যাওয়া হয় মস্কের একটি শহরে জার্মানদের সাথে যুদ্ধ করার জন্য। তাদেরকে এখানে আনা হয় ফ্রন্টলাইনার হিসেবে। তার মানে তাদের কাজ শুধু সামনের দিকে এগিয়ে যাওয়া, এতে কারোরই বাঁচার চান্স থাকে না। জার্মান সৈন্যরা অনবরত গুলি ছুড়ে আর রাশিয়ানরা পাখির মতো মরতে থাকে। এভাবে সবাই মরতে থাকে। তাদের কাছে বন্দুক ছিল ঠিকই, কিন্তু তা কেবলই শো অফের মতো। এই যুদ্ধের ময়দানে তাৎসুও আর কিম কোনোভাবে লুকিয়ে থাকছে। কিম দেখতে পায় তার বন্ধু অ্যান্থনি রাশিয়ার পতাকা উড়াচ্ছে। তাকে দেখে মনেই হচ্ছে না যে সে আসলে একজন কোরিয়ান। অ্যান্থনিকে রাশিয়ানরা জীবন ভিক্ষা দেওয়ার পর সে এতটাই অনুগত হয়েছে যে তাদের হয়ে মরতেও সে প্রস্তুত। এভাবে যখন কিছু সৈন্যরা পালিয়ে বাঁচার চেষ্টা করে তখন রাশিয়ান কমান্ডার তাদের উপর গুলি চালায়। এই দৃশ্য দেখে তাৎসুওরও সেই কথা মনে পড়ে যায় যে সেও তার সৈন্যদের উপর গুলি চালিয়েছিল। এখানে সে বুঝতে পারে যে সে কতটা অন্যায় করেছে। এ সময় তাৎসুওর যখন কাহিল অবস্থা, তখন কিম তাকে বাঁচাতে এলে একটা বোমা হামলায় কিমের কানের অনেক ক্ষতি হয়। এভাবে একটা সময় পর অ্যান্থনির বুকেও গুলি লাগে। অ্যান্থনি লুটিয়ে পড়ে। কিম দৌড়ে তার কাছে যায়।
অ্যান্থনি কিমকে বলে, বন্ধু আমি বাঁচতে চাই, আমাকে বাঁচা। এরপর সে তার পকেট থেকে একটা মেয়ের ছবি বের করে দিয়ে বলে, ওকে আমি খুব ভালোবাসি রে, আমি বাড়ি ফিরতে চাই। কিম ছবিটা হাতে নিয়ে দেখে এটা তার বোনের ছবি। তারা দুজনেই খুব কাঁদে। অ্যান্থনি কিমকে বলে, এখান থেকে উঠিস না, আমার কাছে শুয়ে থাক, নইলে তুইও মারা পড়বি। কিম মৃত বন্ধুকে জড়িয়ে শুয়ে থাকে। এরপর যখন যুদ্ধ থেমে যায়, কিম এখান থেকে পালানোর জন্য উঠলে দেখতে পায় তাৎসুও তার মতো কোনোভাবে বেঁচে আছে, তবে তার অবস্থা খুবই খারাপ। কিম তাৎসুর দিকে জার্মানের একটা পোশাক ছুঁড়ে দিয়ে বলে, এখন এটাই বাঁচার রাস্তা, পরে নাও। তাৎসুও পরে নেয়, কারণ সে জানে এখন কিমকে ছাড়া সে আর কোথায় বা যাবে। কিমের দেখানো পথেই এখন তার যেতে হবে। তারা দুজন মিলে বরফের মধ্য দিয়ে হাঁটতে থাকে। এভাবে বহুদিন বরফে আচ্ছন্ন জায়গার মধ্যে নিজেদের টিকিয়ে রাখে। একটা সময় দেখে কিছু দূরেই একটা বসতি দেখা যাচ্ছে। কিম দ্রুত সেখানে যায়, কিন্তু তাৎসুওকে সাথে না পেয়ে সে আবার পাহাড়ের উপর উঠে দেখে সে লুটিয়ে পড়ে আছে। তখন কিম তাৎসুওকে কাঁধে নিয়ে একটা ঘরে আসে। সেখানে তাৎসুওর জন্য ঔষধ খুঁজতে থাকে, কিন্তু কোথাও কিচ্ছু পায় না। কিম তাৎসুওকে রেখে বাইরে আসে সাহায্যের জন্য। তখন দেখতে পায় একদল জার্মান এখানে এসেছে। সে তাদের কাছে ছুটে যায়, তাদের কাছে জানায় তার বন্ধু মারা যাচ্ছে, তাকে বাঁচাতে হবে। সে এই কথাগুলো কোরিয়ান ভাষায় বলছিল। জার্মানরা তার কথা বুঝতে না পেরে তাকে ধরে নিয়ে যায়। কিম চিৎকার করে আর্তনাদের সুরে বলতে থাকে, তাৎসুও, আমায় ওরা নিয়ে যাচ্ছে। কিন্তু তাৎসুওর ওঠার মতো কোনো শক্তিই নেই। সে শুধু শুনে যাচ্ছে আর নিজের মৃত্যুর জন্য প্রহর গুনছে। হয়তো তাৎসুও আর বাঁচবে না। কিমের কি হবে সেটাও কিম জানে না। এরপর 3 বছর পরের কাহিনী দেখানো হয়। দেখা যায় তাৎসুও বেঁচে আছে। সে এখন জার্মানি সৈনিক হিসেবে যুদ্ধ করবে। একটা গাড়িতে করে তারা নরমান্ডি সমুদ্র সৈকতের দিকে যাচ্ছে। সেখানে তারা যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছে। তারা এই নরমান্ডি দ্বীপে এমন এক ডিফেন্স তৈরি করতে যাচ্ছে যাতে যুদ্ধের আক্রমণ থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। তাৎসুওর তার প্রাণ বাঁচানো বন্ধুকে হারিয়েছে 3 বছর হতে চলল, কিন্তু তার চোখ এখনও কিমকে খুঁজে বেড়ায়। তার বিশ্বাস সে মরা থেকে বেঁচে ফিরেছে, কিমও হয়তো বেঁচে আছে। একবার সে দেখতে পায় কাজের শেষে দূরে একজন দৌড়াচ্ছে। তার বুঝতে আর বাকি থাকে না যে এটাই তার বন্ধু কিম। যদিও সে কিমকে সবসময় শত্রু মনে করত, কিন্তু কিমের উদারতা আর তাকে বারবার বাঁচানোর চেষ্টা তার মনে কিমের জন্য জায়গা হয়ে গেছে। তাৎসুও দৌড়ে যায় কিমের কাছে। তারা একে অপরকে দেখে সে যে কি খুশি তা তাদের হাসি দেখলেই বোঝা যায়। তাৎসুও বলতে থাকে, আমি ভেবেছিলাম তোকে আর কখনোই দেখতে পাবো না, কিন্তু আমি সবসময় তোকে খুঁজে বেড়াতাম। কিম বলে, কি বলছিস, আবার বল, আমি একটু কম শুনি। এরপর তাৎসুও কানের দিকে লক্ষ্য করলে দেখতে পায় কিমের একটা কান নেই। তখন তার মনে পড়ে তাকে বাঁচাতে গিয়েই কিমের এই অবস্থা। যাই হোক, তারা এরপর থেকে মিলেমিশে থাকে। তাদের মধ্যে গভীর বন্ধুত্বের সৃষ্টি হয়। তারা এখন একসাথে স্বপ্ন দেখে পালিয়ে দেশে ফেরার। তবে ভাগ্য যেন তাদের সহায় হচ্ছিল না, কেননা খবর আসে ব্রিটিশরা অলরেডি যুদ্ধ শুরু করে দিয়েছে। তাই তাদের আগামীকাল যুদ্ধের জন্য রওনা দিতে হবে। তবে কিম এসবের কিছুই শুনতে পায় না, কেননা সে কানে কম শুনত। কিম তাৎসুওর কাছে কি বলেছে জানতে চাইলে তাৎসুও যুদ্ধের কথা না বলে মিথ্যে একটা কথা বলে দেয়, যে সবাইকে ঠিকমতো কাজ করতে বলেছে। তাৎসুও প্ল্যান করে আজ রাতেই তারা পালাবে। সে অনুযায়ী তাৎসুও কিমকে নিয়ে পালাতে গেলে দেখে ভোরের আলো ফোটার আগেই ব্রিটিশরা আকাশপথ থেকে হামলা শুরু করে দিয়েছে। বিশাল বিশাল বোমা মুহূর্তেই সব তছনছ করে দিচ্ছে। এভাবে কিম আর তাৎসুও দুজনে একে অপরের থেকে আলাদা হয়ে যায়। তাৎসুও কিমকে খুঁজতে থাকে, কিন্তু মুহূর্তেই এমন ধ্বংসলীলা হয়েছে যে বোঝাই যাচ্ছে না কোনটা কোন পাশ। এরপর শুরু হয় স্থলভাগে যুদ্ধ। শত শত বোট নিয়ে ব্রিটিশরা জার্মানির দিকে আসে, তবে জার্মানরা এখানে তাদের প্রতিরক্ষা করতে থাকে। বোট থেকে বের হতেই তাদের রক্তে সমুদ্র লাল হয়ে যায়। এদিকে ব্যারাকের ভেতরে কিম আর তাৎসুওর আবার দেখা হয়। তারা পালাতেই নেবে। এর মধ্যে জার্মান কমান্ডার তাদের হাতে মেশিন গান ধরিয়ে দিয়ে বাইরে থেকে দরজা আটকে চলে যায়। তাদের কি এবার করার? তারা মেশিন গান চালাতে থাকে। একসময় মেশিন গানেরও বুলেট শেষ হয়ে যায়। তখন তারা বের হবার জন্য দরজা ভাঙার চেষ্টা করে। এর মধ্যে একটা বোমা এসে তাদের দিকে পড়ে। তাদের ঘরটা একদম গুড়িয়ে যায়। এখানে তাদের ভাগ্য ভালো যে তারা বোমা হামলার কয়েক সেকেন্ড আগেই বের হতে পারে। বেরিয়ে তারা প্রাণপণে ছুটতে থাকে। প্রতিটা মুহূর্তেই প্রাণনাশের ভয়, তবুও তারা বাঁচার তাগিদে ছুটছে। চোখে স্বপ্ন নিয়ে ছুটছে তারা নিজের দেশে ফিরবে। আর একটু পেরোলেই তারা হয়তো বেঁচে যাবে। ঠিক সেই সময় একটা বোমা এসে কিমের সামনে পড়ে। কিম বসে পড়ে। তাৎসুও দেখতে পায় বোমের আওয়াজে কিমের হৃৎপিণ্ড ছিদ্র হয়ে কলকলিয়ে রক্ত পড়ছে। তাৎসুও যেন দুঃস্বপ্ন দেখছে। তাৎসুও বলে, কিম, এভাবে আমাকে একা ছেড়ে যেতে পারিস না।
আমরা তো একসাথে বাড়িতে ফিরবো, তোর স্বপ্ন তোকে পূরণ করতে হবে, তুই এভাবে আমাকে ছেড়ে যাস না। কিমের দম ফুরাবার আগে তার যুদ্ধের ট্যাগটা তাৎসুওকে দিয়ে বলে, তুই আজ থেকে কিম জোন সিং, তুই আমার স্বপ্নটা পূরণ করিস, আমি তোর মধ্যেই বেঁচে থাকবো। আর ভুলেও বলিস না তুই জাপানিজ, তাহলে ওরা তোকে মেরে ফেলবে। বলতেই কিম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তাৎসুও কান্নায় ভেঙে পড়ে। আমেরিকান সৈন্যরা তাদের ঘিরে ফেলেছে, তাতে তাৎসুওর কোনো হুঁশ নেই। সে তো কিমের মৃত্যু মেনেই নিতে পারছে না, অঝরে কাঁদতে থাকে। এরপর 1948 সালে লন্ডনের অলিম্পিকে অংশ নেয়া কিমকে দেখানো হয়। আসলে এটা ছিল তাৎসুও, সে কিমের হয়েই বেঁচে আছে। আজ সে কিমের জন্যই অলিম্পিক খেলছে, সে নিজের মধ্য দিয়ে কিমকে বাঁচিয়ে রেখেছে। এরপর দেখা যায় তাৎসুও ম্যারাথনে জিতে গেছে, সে কিমের আশা পূরণ করেছে। পুরো দেশ এখন তাৎসুওকে কিম হিসেবে চিনবে। তাৎসুও তার কথা রাখতে পেরেছে। যে ব্যক্তি কোরিয়ানদের উপর রাজ করত, তাদেরকে ছোট চোখে দেখত, আজ সে শুধু বন্ধুর ভালোবাসার জন্য নিজের পথ পরিচয় ভুলে সারা জীবনের জন্য একজন কোরিয়ান হয়ে গেল। আর মুভিটি এই বিজয়ী বেদনার মধ্য দিয়েই শেষ হয়।